শেরপুরে পাহাড়ে নদীর পানি নামতে শুরু করলেও ভাটি এলাকায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। নতুন করে পানি ঢুকেছে সদর ও নকলা উপজেলার 10টি ইউনিয়নে। জেলার 5 উপজেলায় এখন পানিবন্দী 2 লাখ মানুষ। আসছে তাড়াতাড়ি, যাতাছে আস্তে আস্তে, বুঝছেন, খাওয়া দাওয়া নাই। ঘরবাড়ি ভিজে গেছে, চুলা টুলা ভিজে গেছে, কই রান্না করবো, দাঁড়ান যায় না। আমাদের ভোগান্তি বলে শেষ করা যাইতেছে না। গরু বাছুর সব রাস্তায় নিয়ে রাখছে, মনে করেন যে খাবার দাবার ঠিক মতো দিতে পারতেছি না। জেলার 35,000 হেক্টর জমির আমন ধান ও 950 হেক্টর জমির সবজির আবাদ তলিয়ে গেছে। তবে নদীর পানি কমতে থাকায় সোমবারের মধ্যে পরিস্থিতি উন্নতির আশা পানি উন্নয়ন বোর্ডের। নালিতাবাড়িতে এখনো স্থিতিশীল রয়েছে, তো এই পানিটা নামতে একটু সময় লাগবে, হয়তো ইনশাল্লাহ রাত এবং কালকে দিনের মধ্যে পুরো শেরপুরে পানি নামবে বলে আশা করা যাচ্ছে। ময়মনসিংহের 2 উপজেলায় নতুন 10 গ্রাম সহ 60 গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দী। এদিকে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে 3 দিনেও পানি না নামায় বাড়ছে ভোগান্তি। বাড়ি ঘরে পানি উঠতে গেছে, ঘর ধরে গরু বাছুর নিয়ে খুব অসুবিধা আছে। গরু পানির মধ্যে বান্ধা, শুকনা খাবার নাই, চিড়ামুড়ি কোনো কিছুই নেই, পাইলাম না। কয়েক দোকান যাচাই করার পরে আসা পড়ছে। হসপিটালে আসতে পারে না, রোগী ইমার্জেন্সিতেও পানি হাঁটু সমান। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। খাদ্য বা যে কোনো তার দেওয়ার জন্য যে পর্যাপ্ত তাদের যে চাহিদা, সেই চাহিদা মোতাবেক সরকার আমাদেরকে পর্যাপ্ত সহায়তা দিয়েছে। অল আউট এফোর্ট দিয়ে তাদের পাশে থাকতে হবে এবং আমরা আসলে সেটাই করছি। নেত্রকোনায় সোমেশ্বরী সহ প্রধান 4 নদীর পানি বেড়ে দুর্গাপুর ও কলমাকান্দায় অন্তত 25 গ্রামের লোকালয়ে পানি ঢুকেছে। কুড়িগ্রামের সীমান্তবর্তী জিঞ্জিরাম নদীর পানি ঢুকে পড়েছে রৌমারী ও রাজীবপুর উপজেলার 10 গ্রামের নিচু এলাকায়। তলিয়ে গেছে ফসলের ক্ষেত। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জনতার অভ্যুত্থানে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে 6 সংস্কার কমিশন গঠনের কথা জানান প্রধান উপদেষ্টা। 3 অক্টোবর সংবিধান সংস্কার বাদে বাকি 5 কমিশনের পূর্ণাঙ্গ কমিটির প্রজ্ঞাপন জারি করে সরকার। দেশের প্রতিটি ক্রান্তি লগ্নে আপনারা রোববার প্রথম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসে পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফররাজ হোসেন বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই সংস্কারের রূপরেখা দেওয়া হবে। প্রিপারেশন আমাদের হয়েছে, এখন আমরা চেষ্টা করছি যে এই আস্তে আস্তে এখন আমরা আমাদের কর্মপরিকল্পনা করবো, আমরা বসে আমরা একটা ওয়ার্ক প্ল্যান করব, তারপরে আমরা কাজ শুরু করব। সময় আমাদের যেহেতু লিমিটেড 3 মাস, খুব বেশি বাড়াতে পারবো না, খুব বেশি সম্ভব হবে না। আর সুপারিশ হবে 3 ধরনের। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, কমিশনের চাহিদা অনুযায়ী সহযোগিতা করা হবে। যে কোনো ধরনের সহায়তা চাই ওই সহায়তাই দিব। এখন এই ভাই যেটা চাবে ওইটা দিব। এখন কি সহায়তা চায় আমি তো জানি না এখনো, উনি যেটা চাবে তাইটা দিব। এদিকে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউশনে বিচার বিভাগ সংস্কার কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। এ সময় সংশ্লিষ্টদের পাশাপাশি জনসাধারণের মতামত নেওয়া হবে বলেও জানান কমিশন প্রধান। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিসের তথ্য মতে দেশে গত মে থেকে আগস্ট পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগে 1,83,00,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব দুর্যোগের মধ্যে ছিল ঘূর্ণিঝড় ও বন্যা। ক্রমাগত ভারী বৃষ্টিপাত ও উজান থেকে আসা পানির প্রভাবে গেল 19 আগস্ট শুরু হওয়া বন্যায় দেশের পূর্বাঞ্চলের 11 জেলা ক্ষতিগ্রস্ত হয়। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সংবাদ সম্মেলনে জানানো হয়, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, সিলেট, মৌলভীবাজার সহ দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যায় 14,421 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এই ক্ষতির পরিমাণ চলতি অর্থবছরের জাতীয় বাজেটের 1.81%। 14,000 কোটি টাকার উপরে যে ক্ষতিটা, এটা কিন্তু জিডিপির আকারেও কম না। সেটা প্রায় আমাদের চলতি অর্থবছরের 2025 অর্থবছরের 0.29% মতো। এমনিতেই সীমিত সম্পদ, তার উপরে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের একটা বাড়তি খরচ হয়। সিপিডির বক্তারা জানান, বন্যায় ত্রাণ বিতরণেও সমন্বয়হীনতা খুঁজে পাওয়া গেছে। কোনো ব্যক্তি একাধিকবার ত্রাণ পেয়েছেন, আবার অনেকেই পাননি। এছাড়া অনেকেই ত্রাণ সামগ্রী বিক্রি করে দিয়েছেন বলেও জানায় সিপিডি। এবার ব্যক্তি খাতে বেশি ক্ষতি হয়েছে সরকারি খাতের চেয়ে। অর্থাৎ ব্যক্তি খাতের ভিতরে যদি আমি বাসাবাড়ি, কৃষি এবং শিল্প প্রতিষ্ঠানগুলো যদি ধরি এবং বাকিগুলো যদি সরকারি খাতের বিনিয়োগের কথা চিন্তা করি, তাহলে আমি দেখতে পাচ্ছি 53% ক্ষতি হয়েছে হলো বেসরকারি খাতে এবং 47% হয়েছে হলো সরকারি খাতে। সিপিডির প্রতিবেদন বলছে, পূর্বাঞ্চলের এই বন্যায় সামগ্রিকভাবে মোট ক্ষয়ক্ষতির 53% হয়েছে বেসরকারি খাতে। বন্যায় কৃষি ও বন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দুই খাতে ক্ষতির পরিমাণ 5,169 কোটি টাকা। যারা তারা পান। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
জাতিসংঘের তথ্য মতে 18 বছর বয়স পর্যন্ত সবাই শিশু। জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে এই বয়সের অনেকেই অংশ নিয়েছে। গুলিতে নিহত হয়েছে 105 জন, আহত হয়েছে অনেকে। 7 অক্টোবর বিশ্ব শিশু দিবসে নিহতের পরিবারকে সহায়তা দেওয়া হচ্ছে। 105 জনকে আমরা কালকে 50,000 করে টাকা দেব এবং শিশু দিবস উপলক্ষে এবং একটা মানপত্র দেব। ইউনিসেফের গবেষণায় উঠে এসেছে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী সহ বিভিন্ন ধরনের ভাতার 41% যোগ্য ব্যক্তি পাচ্ছেন না। উপদেষ্টা জানান, ভাতা পাওয়াদের তালিকা যাচাই বাছাই করা হচ্ছে। এমন ব্যবস্থা করা হবে যাতে কোনো অনিয়মের সুযোগ থাকবে না। এর মানেই হচ্ছে ভুল জায়গায় যাচ্ছে। হ্যাঁ, একটা হচ্ছে বিয়োগ হচ্ছে, পাচ্ছে না, আর একটা হচ্ছে ভুল জায়গায় যাচ্ছে, এবং এই দুটোরই পরিসংখ্যান আমরা পেয়েছি। এখন আমাদেরকে আমরা মনে করছি যে আমাদের MIS অ্যাপ্লিকেশনটা যখন হয়ে যাবে, যেটা ইজ নাও আন্ডার রিভিউ, এই জায়গাটা থেকে আমরা অনেক ইমপ্রুভড জায়গায় আসতে পারবো। বৈষম্য বিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থীদের 82,70,898 টাকার সেবা দেয়া হয়েছে। এছাড়া আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে $5 মিলিয়ন সহায়তা পাওয়া যাচ্ছে বলে জানান উপদেষ্টা। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের সাম্প্রতিক ব্যাপক আকারের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতে দেশটিতে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এই ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। নেতানিয়াহু বলেন, সম্প্রতি ইরান ইসরায়েলে যে মাত্রার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, বিশ্বের অন্য কোনো দেশ তাদের ভূখণ্ড ও জনগণের ওপর এই মাত্রার হামলা বরদাস্ত করবে না, ইসরায়েলও করবে না। নিজের ভূখণ্ড ও নাগরিকদের রক্ষা করা শুধু অধিকারই নয়, এটি ইসরায়েলের দায়িত্ব। ইসরায়েল সেই দায়িত্ব নিশ্চিতভাবেই পালন করবে। ইরানের সমর্থন ও মদতপুষ্ট সশস্ত্র ইসলামী গোষ্ঠী হিজবুল্লাহকে দমনে গত 30 তারিখ থেকে দক্ষিণ লেবাননে অভিযান শুরু করে ইসরায়েলের স্থলবাহিনী। এই অভিযান শুরুর 24 ঘন্টার মধ্যে 1 অক্টোবর সন্ধ্যার পর থেকে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করে ইরানের সেনাবাহিনীর এলিট শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। সেদিন সন্ধ্যার পর থেকে 2 অক্টোবর ভোর পর্যন্ত প্রায় 200 ক্ষেপণাস্ত্র ছুড়েছে IRGC। অধিকাংশ ক্ষেপণাস্ত্রই অবশ্য ক্ষেপণাস্ত্র সুরক্ষা ব্যবস্থার মাধ্যমে লক্ষ্যে আঘাত হানার আগেই ধ্বংস করে দিতে পেরেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। তবে ওই ঘটনার পর থেকে গুঞ্জন উঠেছিল যে ইরানে হামলা চালাতে পারে ইসরায়েল। তবে এতদিন এ প্রসঙ্গে প্রকাশ্যে আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলেনি জেরুজালেম। শনিবারের ভাষণে প্রথম এই ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন নেতানিয়াহু। Israel will win with or without their support.